28 বছর আগে একটা ভাইরাস পৃথিবী জুড়ে সংক্রমণ ছড়িয়েছিল। এর ফলে প্রচুর মানুষ সংক্রামিত হয়ে জম্বিতে পরিণত হয়ে পড়ে। আর এই জম্বিগুলো তখন বেঁচে থাকা মানুষের জন্য আরো বেশি হুমকি হয়ে পড়ে। শেষ পর্যন্ত যারা বেঁচে ছিল তারা কিভাবে বেঁচে ছিল তা জানার জন্য পুরো ভিডিও না টেনে দেখতে থাকো। কেন এই মুভি 2025 সালের সেরা মুভির তালিকায় 1 নম্বরে সেটা জানতে পারবে। আজ তোমরা দেখতে চলেছো এমএসবি ফুল প্রেজেন্টস 28 ইয়ার্স লেটার। মুভি শুরু হয়, দেখা যায় স্কটিশ হাইল্যান্ডের কোনো একটা জায়গায় একদল বাচ্চা টেলিভিশন দেখছিল। কিছুক্ষণের মধ্যেই একজন মহিলা ভয়ে ছুটে এসে একটি ছোট্ট মেয়েকে সেখান থেকে যায় আর তাকে ফিরে না যাওয়ার জন্য কঠোরভাবে নিষেধ করে। তারপরে শিশুরা শীঘ্রই বাইরে ভয়ঙ্কর শব্দ শুনতে পায় যা তাদের আরো ভয় বাড়িয়ে দেয়। জিমি নামের একজন ছেলে তখন দরজার কাছে এসে তার বাবা মাকে ডাকতে থাকে। তারপর হঠাৎ ভয়ঙ্কর জিমি ঘর থেকে বেরিয়ে আসে এবং তার মাকে তাড়াহুড়ো করে দৌড়ে সেখান থেকে চলে যেতে বলে, কারণ তার উপর একটি জম্বি আক্রমণ করে। হতবাক জিমি চারপাশে তাকালে বিশৃঙ্খল অবস্থা দেখতে পায়। বেশ কয়েকজন ভাইরাসে সংক্রামিত জম্বি মানুষ সহিংসভাবে সকলকে আক্রমণ করতে শুরু করে। এরপর আমরা জানতে পারি যে রেজ নামের একটি মারাত্মক ভাইরাস পুরো যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় মূল ভূখণ্ডে এই ভাইরাস প্রতিরোধ করা গেলেও এর বিস্তার রোধ করার জন্য গ্রেট ব্রিটেনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর অর্থ হলো যারা বেঁচে ছিল তাদেরকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তারপর দৃশ্যটি 28 বছর পরে দেখানো হয়। আমরা ইংল্যান্ডের একটি ছোট দ্বীপ দেখতে পাই যেখানে একটি সম্প্রদায় এখনো বেঁচে আছে আর তারা নিজেদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। এজন্যই তারা ওই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে পেরেছে। কিন্তু তাদের দ্বীপের বাইরে এখনো প্রচুর জম্বি বেঁচে আছে এবং তারা সুযোগ পেয়ে তাদের দ্বীপে হামলা করতে পারে। তাই তারা নিজেদের জন্য অস্ত্র তৈরি করে আর মাঝে মাঝে এই অস্ত্র দিয়ে একটা করে পরিবার জম্বিদের মারতে ঝুঁকিপূর্ণ অভিযানও করেছে। তারপর আমরা স্পাইক নামে 12 বছর বয়সী একজন ছেলেকে দেখতে পাই যার বাবা জিমি তাকে বিছানা থেকে জাগিয়ে তোলে আর তাকে মনে করিয়ে দেয় যে আজ তাদের অভিযানের দিন আর আজ তাদের এই দ্বীপের বাইরে গিয়ে জম্বিদের মারতে হবে। পরে জেমি আজকের অভিযানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা তৈরি করে এবং খাওয়ার জন্য নাস্তা তৈরি করে। দেখা যায় নাস্তা হিসেবে তারা দুজনে ডিম এবং বেকন খায়, যা বর্তমানে বিধ্বস্ত পৃথিবীতে খুবই বিলাসিতা। কয়েক সেকেন্ড পরে তারা উপরতলায় একটি ধাক্কাধাক্কি শব্দ শুনতে পায় আর এই ঘটনায় স্পাইকের মা ইসলা দুর্ঘটনাক্রমে তার শোবার ঘরের একটি কাঁচ ভেঙে ফেলে। জেমি তাকে দেখতে ছুটে আসে, স্পাইকও তার পিছনে ছিল। এরপর আমরা জানতে পারি যে ইসলা একটি রহস্যময় রোগের কারণে মারাত্মক অসুস্থ। ইসলা তখন স্পাইককে জিজ্ঞেস করে স্কুল কেমন চলছে এবং ছেলেটি স্বীকার করে যে সে আজ স্কুলে যায়নি। এরপর ইসলা বুঝে যায় যে স্পাইক স্কুলে না যেয়ে অভিযান করতে তাদের সুরক্ষিত দ্বীপের বাইরে যাচ্ছে। এই কথা শুনে ইসলা রেগে যায় এবং তার স্বামীর উপর চিৎকার করতে শুরু করে কেন সে তাদের ছেলেকে বিপদে ফেলছে। কিন্তু স্পাইক কোনোভাবে তাকে শান্ত করে আর তাদের নাস্তা থেকে সে যে বেকনটি রেখেছিল সেটা তাকে দেয়। তারপর সে তার কাছ থেকে চলে আসে আর মিথ্যা বলে যে সে স্কুলে যাবে। নিচে সে তার প্রতিবেশী স্যামের কাছ থেকে একটি ধনুক পায়। তারপর বাবা এবং ছেলে চলে যায় এবং গ্রামের কমিটি তাদের আনন্দের সাথে বিদায় জানায়, যারা স্পাইকের প্রথম অভিযানের জন্য আনন্দিত। যখন তারা প্রথম গেটে পৌঁছায় তখন গ্রামের একজন সদস্য স্পাইকের সাথে কথা বলে এবং তাকে নিয়মগুলি শিখিয়ে দেয়। নিয়ম হিসেবে লোকটা তাকে বলে যে সে সেখানে যেভাবে যাচ্ছে ঠিক সেভাবেই নিজ দায়িত্বে ফিরে আসতে হবে, কারণ সে যদি ফিরে না আসে তাহলে কেউই তাকে খুঁজতে যাবে না। তাকে ঝুঁকি বোঝানোর জন্য সে তাকে তাদের স্মরণে ক্রস দেখায় যারা ওখান থেকে মৃত অবস্থায় ফিরে এসেছে। সব নিয়ম বোঝানোর পরে গেট খুলে যায়। এরপরে জেমি এবং স্পাইক কজয়ে অতিক্রম করে তারা একটি পাথরের পথ দেখতে পায় যা কেবল ভাটার সময় জেগে ওঠে। তারা ঘন্টার পর ঘন্টা হেঁটে যায় এবং অবশেষে মূল ভূখণ্ডের একটি জঙ্গলে পৌঁছায়। শীঘ্রই তাদের সাথে একটি সংক্রামিত ব্যক্তির দেখা হয় যে খুবই ধীর ও কুৎসিত জম্বি, যে পোকার মতো হামাগুড়ি দিয়ে চলাফেরা করে। জেমি শান্তভাবে তার ছেলেকে ওই জম্বির দিকে তীর ছুঁড়ে ঘাড় লক্ষ্য করে তাকে মারতে বলে। স্পাইক ধনুকটি নেয় এবং আক্রান্ত ব্যক্তি বা জম্বিকে হত্যা করে, কিন্তু এই শব্দ দ্রুত আশেপাশের আরো জম্বিদের সজাগ করে ফেলে।
যাই হোক, দক্ষ জেমি দায়িত্ব নিয়ে নির্মমভাবে তাদের সবাইকে হত্যা করে। কিন্তু যখন সে একটি আক্রান্ত শিশুকে দেখে, সে গুলি চালাতে দ্বিধা করে এবং শিশুটিকে কোনো সমস্যা না করে চুপচাপ পালিয়ে যায়। পরে জেমি তার ছেলেকে তার প্রথম হত্যার জন্য অভিনন্দন জানায় এবং তারা এগিয়ে যেতে থাকে। শীঘ্রই তারা একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পায়, যা স্পষ্টতই ইতিমধ্যে লুট হয়ে গেছে। কিন্তু তারা অনুসন্ধান চালিয়ে যায়, কারণ তাদের কিছু দরকারি জিনিসপত্র খুঁজে পেতে হবে। এখানে তারা দুজন একটি ঘর দেখতে পায়, যেখানে একজন লোককে উল্টোভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। তার বুকে জিমি শব্দটি খোদাই করে লেখা রয়েছে। সে হঠাৎ করে জম্বির মতো নড়াচড়া করতে শুরু করে এবং চিৎকার করতে শুরু করে। জেমি ব্যাখ্যা করে যে কেউ তাকে বেঁধে সংক্রামিত জম্বিদের হাতে তুলে দিয়েছিল, আর তা না হলে বাইরে কিছু অদ্ভুত সম্প্রদায় আছে যারা হয়তো কঠোর শাস্তি হিসেবে এই কাজটি করেছে। এরপর জেমি স্পাইক লোকটিকে হত্যা করার নির্দেশ দেয়। যদিও ছেলেটি প্রথমে তাকে মারতে চায় না, কিন্তু অবশেষে সে তাকে মেরে ফেলে। এরপর বাবা এবং ছেলে তাদের যাত্রা শুরু করে এবং পথে তারা একটি হরিণের ক্ষত বিক্ষত মৃতদেহ দেখতে পায়। তারা আরেকটি হরিণের মাথাও সেখানে দেখতে পায়, যা একটি গাছে উঁচুতে আটকে আছে। এটি স্পষ্ট লক্ষণ যে একটি শক্তিশালী জম্বি তাদের কাছাকাছি আছে, যা তাদের জন্য খুবই চিন্তার বিষয়। ভয়ে ভয়ে দুজনে পালিয়ে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের জন্য ওই শক্তিশালী জম্বির নেতৃত্বে জম্বিদের একটি বড় দল দ্রুত তাদের দিকে এগিয়ে আসে। জেমি তাদের বেশ কয়েকজনকে হত্যা করতে সক্ষম হয়, কিন্তু স্পাইকের হাত কাঁপতে থাকে এবং তার বেশিরভাগ শটই মিস হয়। জম্বিরা তখন তাদের দিকে এগিয়ে আসছিল এবং তাদের সেখানে পালানোর কোনো উপায় থাকে না। তখন দুজনে ওই পরিত্যক্ত বাড়িতে ফিরে যায়। জম্বিরা খুব কাছ থেকে তাদের অনুসরণ করে, তাই দুজনে ঠিক সময়ে অ্যাটিকের মধ্যে আশ্রয় নেয় এবং দরজা বন্ধ করে দেয়। এদিকে দ্বীপে আমরা দেখতে পাই তাদের সম্প্রদায় স্পাইকের জন্য একটি স্বাগত পার্টির আয়োজন করেছে। এদিকে আমরা দেখতে পাই কাছের একটি পাহাড় থেকে ওই শক্তিশালী জম্বিটা তাদের ঘরটির উপর নজর রাখছে এবং তাদের বেরিয়ে আসার জন্য অপেক্ষা করছে। জেমি তার ছেলেকে বলে যে এই জম্বিগুলো অন্যদের মতো নয়, কারণ তারা বুদ্ধিমান, শক্তিশালী এবং অনেক বেশি নিষ্ঠুর। সে সতর্ক করে দেয় যে তাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তাদের কাছে আর কোনো তীরও নেই এবং ওই শক্তিশালী জম্বিগুলো ধ্বংস করতে তাদের কয়েক ডজন তীর লাগবে। স্পাইক তার শটগুলো মিস করার জন্য ক্ষমা চায়, কিন্তু জেমি তাকে আস্তে আস্তে আশ্বস্ত করে যে সে ভালো করেছে। তারা লক্ষ্য করে যে জোয়ার বেড়েছে এবং তাদের ফিরে যাওয়ার রাস্তা পানির নিচে তলিয়ে গেছে, অর্থাৎ আজ বাড়ি ফেরার কোনো উপায়ও নেই। পরে স্পাইক দূরে একটা অগ্নিকুণ্ড দেখতে পায় এবং তার বাবাকে জিজ্ঞেস করে যে এই আগুন কারা জ্বালাতে পারে, কিন্তু জেমি দাবি করে যে সে জানে না। পরে মধ্যরাতের দিকে তারা দুজনেই ঘুম থেকে জেগে ওঠে এবং আশ্চর্যজনকভাবে তাদের চারপাশে ঘরটি ভেঙে পড়তে দেখে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু কাঠামোটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ার ঠিক আগে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। জেমি জানে যে এই শব্দ জম্বিদের তাদের দিকে আসতে প্রভাবিত করবেই, তাই তাদের নষ্ট করার মতো সময় নেই। তারা লক্ষ্য করে জোয়ার কমে গেছে, তাই তারা দ্রুত বাড়ি ফিরে আসে। কিন্তু এটাও তো সহজ নয়। শক্তিশালী জম্বিটা তাদের গতিবিধি লক্ষ্য করে এবং তাদের পিছনে তাড়া করতে শুরু করে। ভীত সন্ত্রস্ত হয়ে দুজনে তাদের জীবন বাঁচাতে দৌড়ে যায় এবং গ্রামবাসীদের সতর্ক করার জন্য দ্বীপের প্রবেশ পথের দিকে ছুটে যায়। গ্রামবাসীরাও দ্রুত জেগে ওঠে এবং ওই শক্তিশালী জম্বিটাকে দেখে তীব্র তীর ছুটতে শুরু করে, কিন্তু সবকিছুই বৃথা যায়। ভাগ্যক্রমে ঠিক যখন জেমি এবং স্পাইক গেটে পৌঁছায়, তারা একটি জ্বলন্ত বোল্ট নিচে নামাতে সক্ষম হয়। এরপর জেমি সম্প্রদায়ের কাছে তাদের ভিতরে ঢোকাতে অনুরোধ করে এবং তাদের কেউই সংক্রামিত নয় তা নিশ্চিত করার পর অবশেষে তাদের অনুমতি দেওয়া হয়। তারা গ্রামে ফিরে এলে গ্রামবাসীরা একটি বিশাল পার্টির আয়োজন করে, যেখানে স্পাইককে একজন বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জেমি গর্বের সাথে তার ছেলের কৃতিত্ব নিয়ে গর্ব করে এবং সে কত জম্বি হত্যা করেছে তাও বর্ণনা করে। সবাই মদ্যপান করতে শুরু করে, এমনকি স্পাইককে মদ্যপান করতে বাধ্য করা হয়। কিন্তু যখন সে বমি করার জন্য বাইরে পা রাখে, তখন সে তার বাবাকে অন্য একটি মহিলার সাথে পালিয়ে যেতে দেখে, বোঝো বিষয়, যার ফলে সে তার মায়ের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করে। হতাশ হয়ে স্পাইক বাড়ি ফিরে আসে এবং ইসলার যত্ন নেওয়ার জন্য থাকা স্যামকে জাগিয়ে তোলে। স্পাইক স্বীকার করে যে তার বাবা মিথ্যা কথা বলেছিল এবং আজকে সাফল্য সম্পর্কে অতিরিক্ত বলেছিল। সে স্যামকে মূল ভূখণ্ডে যে অগ্নিকুণ্ড দেখেছিল সে সম্পর্কে জিজ্ঞেস করে। স্যাম বিশ্বাস করে যে এটি ডক্টর ইয়ান কেলসন হতে পারে, যে একজন ডক্টর যাকে তিনি মৃত বলে মনে করেছিল।
সে ব্যাখ্যা করে যে কেলসন খুবই অদ্ভুত মানুষ ছিল এবং যদি সেই আগুন জ্বালিয়ে থাকে তাহলে হয়তো সে এখনো বেঁচে আছে। এই কথা শুনে স্পাইক বুঝতে পারে যে তার বাবা মিথ্যা বলেছে, কারণ তার বাবা বলেছিল যে সেখানে কোনো ডক্টর বেঁচে নেই এবং তার মাকে সুস্থ করার কোনো আশাও নেই। তারপর সে স্যামকে বাড়িতে পাঠায় এবং সে তার প্রিয় মায়ের পাশে শুয়ে পড়ে। পরের দিন সকালে ইসলা আবার অসুস্থ হয়ে ঘুম থেকে জেগে ওঠে এবং জেমি প্রচন্ড হ্যাংওভার নিয়ে বাড়ি ফিরে আসে। পরে যখন সে নাস্তা তৈরি করছিল, স্পাইক তার বাবার মুখোমুখি হয় আর সে ডক্টর কেলসন সম্পর্কে সত্য গোপন করার বিষয়ে প্রশ্ন করে। এই প্রশ্নে অবাক হয়ে জেমি ব্যাখ্যা করে যে কেলসন আসলে একজন পাগল। সে কয়েক বছর আগে তার জিনিসপত্র পরিষ্কার করার সময় তার সাথে দেখা করেছিল। একদিন তারা কেলসনকে শত শত মৃতদেহ তুলে নিয়ে যেতে দেখেছে এবং সে একটি অদ্ভুত রীতিনীতি অনুসারে সেগুলোর খুলি সাজিয়ে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিল এবং গত 15 বছরে কেউ সেখানে ফিরে যেতে সাহস করেনি। যাই হোক, স্পাইক তার মায়ের অসুস্থতা নিরাময়ের জন্য ওই ডক্টরকে খুঁজে বের করতে চায়, কিন্তু জেমি তার কথার সাথে একমত হয় না। তখন স্পাইক রেগে তার বাবাকে তার মায়ের যত্ন না নিয়ে একাধিক সম্পর্কে জড়িয়ে থাকার অভিযোগ করে। এতে জেমি এতটাই রেগে যায় যে সে তাকে চড় মারে, যার ফলে ছেলেটি সেখান থেকে চলে যায় এবং ইসলাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পরে জেমিও ঘরে ঢুকে পড়ে, তাই স্পাইক তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় এবং তাকে তাদের থেকে দূরে থাকার জন্য অনুরোধ করে। সে তার বাবাকে হুমকি দেওয়ার জন্য তার পকেটে ছুরিটাও বের করে, কিন্তু জেমি দ্রুত তার অস্ত্র সরিয়ে ফেলে। যাই হোক, সে শান্তভাবে ছুরিটা তার ছেলের হাতে ফিরিয়ে দেয় এবং একটিও কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে স্পাইক আশ্চর্যজনকভাবে গ্রামের গোলাঘরে আগুন ধরিয়ে দেয়, যা প্রয়োজনীয় জিনিসপত্রে ভরা ছিল, এবং আগুন সম্পর্কে সবাইকে সতর্ক করতে শুরু করে। তারপর সে আগুন পরীক্ষা করার জন্য রক্ষীদের পাঠায় আর সে বলে যে সে ফাঁড়িতেই থাকবে। বিশৃঙ্খলার সুযোগ নিয়ে স্পাইক চুপচাপ তার মাকে নিয়ে তার সাথে পালিয়ে যায়। সে দাবি করে যে তারা সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছে। কিছুক্ষণ পরে ইসলা বুঝতে পারে যে তারা জম্বিদের এলাকায় পৌঁছে গেছে এবং সে আতঙ্কিত হতে শুরু করে, কারণ এই জায়গাটা মারাত্মক বিপজ্জনক। কিন্তু স্পাইক তাকে শান্ত করে বলে যে তারা ওই ডক্টরকে খুঁজে বের করবে যে তাকে বাঁচাতে পারবে। কয়েক ঘন্টা হাঁটার পর তারা একটি পরিত্যক্ত টাওয়ারে পৌঁছায়। আজকের রাতটা সেখানে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। পরে স্পাইক আলতো করে তার মাকে বিছানায় শুইয়ে দেয় আর সে নিজে জম্বিদের খোঁজ রাখার দায়িত্ব নেয়। কিন্তু তার শরীরেও ক্লান্তি এসে ভর করে এবং অবশেষে সেও ঘুমিয়ে পড়ে। সে বুঝতে পারে না যে একটা ধীরগতির জম্বি তাকে আক্রমণ করার জন্য হামাগুড়ি দিয়ে তার দিকেই আসছে। পরের দিন সকালে মা এবং ছেলে ঘুম থেকে জেগে ওঠে আর তাদের সামনে ওই আক্রমণকারী জম্বিটার নিষ্প্রাণ দেহ দেখতে পায়। যাই হোক, একটি ফ্ল্যাশব্যাকে প্রকাশ পায় যে স্পাইককে যখন জম্বিটি আক্রমণ করার চেষ্টা করেছিল তখন ইসলা তাকে হত্যা করেছিল, কিন্তু তার কিছুই মনে নেই। কাছে একদল সৈন্যকে ওই শক্তিশালী জম্বিটার নেতৃত্বে জম্বিদের একটি দল তাদের আক্রমণ করে। সৈন্যরা গুলি চালায় এবং বেশিরভাগ জম্বিদের শেষ করতে সক্ষম হয়, কিন্তু বেশ কয়েকজন সৈন্য নিহত হয় এবং তারা দ্রুত পাল্টা আক্রমণ করে। বেঁচে যাওয়া কয়েকজন সৈন্য পিছু হটে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়, কিন্তু তারপর ওই শক্তিশালী জম্বিটা এসে আবার নির্মম শক্তিতে আক্রমণ শুরু করে। সে তাদের নির্মমভাবে মেরে ফেলে এবং শেষ পর্যন্ত একজন সৈনিক পালাতে সক্ষম হয়। অন্য দৃশ্যে দেখা যায় জম্বিদের একটি দল একটি নদীর ধারে জড়ো হয়। মনে হয় তারা নিজেদের পরিষ্কার করার চেষ্টা করছে। তাদের মধ্যে একটি গর্ভবতী মহিলা জম্বিও আছে। অন্যদিকে স্পাইক এবং ইসলা তাদের যাত্রা অব্যাহত রাখে, কিন্তু সে উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। সে ভ্রান্ত হতে শুরু করে এবং সে স্পাইককে তার বাবা বলে ডাকে। তার নাক থেকে রক্তপাত শুরু হয়, তাই সে আলতো করে তা মুছে নেয়। ঠিক তখনই একটি দুর্বল জম্বি তাদের কাছে আসে, তাই স্পাইক দ্রুত তার তীর দিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু এই শব্দ আরো জম্বিদের আকর্ষণ করে, তাই মা এবং ছেলে ভয় পেয়ে পালিয়ে যায়। তারা একটি পরিত্যক্ত গ্যাস স্টেশনে পৌঁছায়, কিন্তু ভিতরে বাতাস এবং ধোঁয়ায় ভরে যায়, যার ফলে তাদের শ্বাস নিতে কষ্ট হয়। আরো খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় যখন বেশ কিছু জম্বি তাদের আক্রমণ করার জন্য ছুটে আসে। যখন সমস্ত আশায় শেষ হয়ে যায় তখন আগের বেঁচে থাকা সৈনিকটি কোথা থেকে বেরিয়ে আসে। সে দুজনকে সরে যেতে নির্দেশ দেয় এবং তার জ্বলন্ত গান দিয়ে জম্বিদের আগুন ধরিয়ে দেয়, যার ফলে মা ও ছেলে নিরাপদে পালানোর জন্য যথেষ্ট সময় পায়। এরপর ওই সৈনিক নিজেকে এরিক হিসাবে পরিচয় করিয়ে দেয় আর সে প্রকাশ করে যে সে একজন সুইডিশ সৈন্য। স্পাইক তাকে জানায় যে তার মা অসুস্থ আর সে তাকে তার মাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে। এরিক তারপর ইসলাকে তার কাঁধে তুলে নেয়
আর সে বলে যে তারা যে জাহাজে এসেছিল সেটা ডুবে গেছে এবং সে কখনো আর ভূখণ্ডে ফিরে যেতে পারবে না। তাই সে অনেক দুঃখ প্রকাশ করে। সে ব্যাখ্যা করে যে তাদের নৌকা ডুবে যাওয়ার পর যারা বেঁচে ছিল তারা অন্য তীরে চলে গেছে এবং এখন তারা যুক্তরাজ্যে পৌঁছে গেছে। এরিক আরো প্রকাশ করে যে ওই দ্বীপটাও কঠোর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং সমস্ত দরজায় কঠোর পাহারার ব্যবস্থা করা হয়েছে। এর অর্থ হলো একবার ওই দ্বীপ থেকে কেউ চলে আসলে সে আর কখনোই সেখানে ফিরে যেতে পারবে না। কিছুক্ষণ হাঁটার পর তারা দূর থেকে চিৎকার শুনতে পায়, তাই ইসলা কি ঘটেছে তা পরীক্ষা করতে যায়। অবশেষে সে একটি পুরনো ট্রেন দেখতে পায় যেখানে সে আগেই একজন আক্রান্ত গর্ভবতী মহিলাকে দেখতে পায়। স্পাইক তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ইসলা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ওই মহিলাকে সন্তান জন্ম দিতে সাহায্য করে। তীব্র যন্ত্রণার পর মহিলাটি অবশেষে একটি সুস্থ শিশুর জন্ম দেয়। ইসলা আলতো করে ওই নবজাতককে পরিষ্কার করে যখন তার মা অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু জম্বি মহিলাটি হঠাৎ ইসলার উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে এরিক তাকে হত্যা করতে বাধ্য হয়। এরিক তখন আতঙ্কিত হয়ে পড়ে এবং ইসলাকে শিশুটাকে ফেলে দিতে বলে, কারণ সে নিশ্চিত যে শিশুটাও সংক্রামিত। আর সে জোর দিয়ে বলে যে এই জম্বিদের বাঁচতে দেওয়া উচিত নয় এবং জোর দিয়ে বলে যে এই জম্বিদের বংশবৃদ্ধি করতে দেওয়া উচিত নয়। কিন্তু ইসলাই নবজাতক শিশুকে ফেলে দিতে চায় না এবং তারপর শক্তিশালী জম্বিটি নির্মমভাবে এরিকের মাথা শরীর থেকে ছিঁড়ে ফেলে। তারপর শক্তিশালী জম্বিটা মা এবং ছেলেকে আক্রমণ করতে শুরু করে, যারা ভয়ে পালিয়ে যায়। যাই হোক, শক্তিশালী জম্বিটি খুব দ্রুত তাদের উপর আক্রমণ করে, কিন্তু তাদের আঘাত করার ঠিক আগে একজন রহস্যময় বৃদ্ধ হঠাৎ উপস্থিত হয় এবং একটি ট্রানকুলাইজার ড্রাগ ছুড়ে মারে, যা জন্তুটিকে পঙ্গু করে দেয়। লোকটি প্রকাশ করে যে সে এই শক্তিশালী জম্বিটাকে স্যামসন নাম দিয়েছে এবং সে তার থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। তারপর সে স্যামসনের হাত থেকে এরিকের কাটা মাথাটা টেনে নেয় আর এটি একটি স্মারক হিসেবে রাখার সিদ্ধান্ত নেয়। অবাক স্পাইক জিজ্ঞাসা করে যে সে কি ডক্টর কিলসন, এবং লোকটি বলে হ্যাঁ। এরপর ডক্টর কিলসন তাদের তার ক্যাম্পে নিয়ে যায়, যেখানে সে মৃত ব্যক্তির জন্য একটি মন্দির তৈরি করেছে। তার মন্ত্র মেমন্টোমরি, যার অর্থ মৃত্যুকে স্মরণ করো। স্পাইক অবাক হয়ে দেখে যে কিলসন একটি হাড়ের মন্দির তৈরি করেছে, যেখানে সে অসংখ্য খুলি দিয়ে একটি টাওয়ার তৈরি করেছে। কিলসন এরপর সাবধানে এরিকের মাথার মাংস পুড়িয়ে ফেলে এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর সে স্পাইককে ওই টাওয়ারে খুলিটা যুক্ত করার নির্দেশ দেয়। পরে কিলসন ওই নবজাতকের সম্পর্কে জিজ্ঞেস করে এবং স্পাইক প্রকাশ করে যে সে একজন সংক্রামিত মহিলার কন্যা, কিন্তু তাকে সম্পূর্ণ সুস্থই দেখাচ্ছে। কিলসন এটি নিশ্চিত করে এবং ব্যাখ্যা করে যে শিশুটি সম্ভবত প্লাসেন্টা দ্বারা সুরক্ষিত ছিল। সে তাদের এই জঙ্গলে আসার কারণ জিজ্ঞেস করে। স্পাইক অবশেষে তার মায়ের অসুস্থতা সম্পর্কে তাকে সব খুলে বলে। সেই সন্ধ্যায় কিলসন ইসলাকে পরীক্ষা করে এবং তার লক্ষণগুলো পরীক্ষা করে। সে বুঝতে পারে যে তার ক্যান্সার হয়েছে। এটি তার শরীর থেকে মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে, অর্থাৎ তার চিকিৎসা অনেক দেরি হয়ে গেছে। এতে স্পাইক খুব দুঃখ পায় এবং সে তার মাকে বাঁচানোর জন্য ডক্টরের কাছে অনুরোধ করে, কিন্তু কিলসন উত্তর দেয় যে তাকে সুস্থ করা একেবারেই অসম্ভব। অন্যদিকে ইসলা তার ভাগ্য মেনে নেয়, কারণ সে ইতিমধ্যেই বুঝতে পেরেছিল যে এরকমই কিছু একটা তার সাথে ঘটবে। বিচলিত স্পাইক সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এবং ইসলা বলে যে ডক্টর তাকে নিরাময় করতে না পারলেও সে এখনো তার কষ্ট লাঘব করতে পারে। সে বিভ্রান্ত হয়ে পড়ে যখন ইসলা এবং ডক্টর একে অপরের প্রতি জ্ঞাত দৃষ্টি বিনিময় করে, যার অর্থ কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ কিলসন স্পাইককে পঙ্গু করার জন্য একটি ট্রানকুলাইজার ড্রাগ নিক্ষেপ করে। সে তারপর স্পাইককে মেমন্টো মরি মনে করিয়ে দেয় এবং ব্যাখ্যা করে যে মৃত্যুর অনেক উপায় আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ভালো মৃত্যু হলো শান্তিপূর্ণ মৃত্যু। দুঃখের বিষয় হলো ইসলা শেষবারের মতো তার ছেলেকে জড়িয়ে ধরে এবং তাকে চলে যাওয়ার আগে ওই বাচ্চা মেয়েটাকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে যায়। বেচারা ছেলেটি তখন অবাক হয়ে তাকিয়ে থাকে যখন ডক্টর ইসলাকে তার শেষ ইচ্ছা অনুযায়ী গুলি করে তাকে শেষ করে। এটাই ছিল তার কাঙ্ক্ষিত শান্তিপূর্ণ মৃত্যু। কয়েক ঘন্টা পর কিলসন স্পাইককে তার মায়ের খুলি দেয় এবং তাকে সেটা ওই টাওয়ারের সবচেয়ে ভালো জায়গায় রাখতে বলে। আর তাই ছেলেটি ভারাক্রান্ত হৃদয়ে খুলি নিয়ে ওই টাওয়ারে ওঠে এবং সূর্য ওঠার সাথে সাথে আলতো করে তার খুলিটা একেবারে চোরায় রেখে দেয়। পরের দিন সকালে স্যামসন হঠাৎ তাদের আক্রমণ করতে ফিরে আসে, তাই কিলসন এবং বাচ্চারা একটি ছোট বাংকারের মতো আশ্রয় লুকিয়ে থাকে।
কিন্তু বিশাল শক্তিশালী জম্বিটা ভেতরে ঢুকে কেলসনের উপর এক নৃশংস আক্রমণ চালায়। এটা দেখে স্পাইক ঘুমন্ত ওষুধটি নিয়ে দানবের মধ্যে ফেলে দেয়। শ্বাসরুদ্ধ কেলসন ছেলেটিকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এবং বলে যে তার এবং ওই শিশুটির বাড়ি ফেরার সময় হয়ে গেছে। এরপর 28 দিন পর দৃশ্যটি দেখানো হয়, যেখানে গ্রামটি ছোট মেয়েটিকে গেটে একটি চিরকুটের পাশে কাঁদতে দেখে। স্পাইক একটি চিরকুট রেখে গেছে, যেখানে সে তার বাবাকে লিখেছে যে তাকে খুঁজতে যাবে না এবং যখন সে প্রস্তুত হবে তখন সে ফিরে আসবে। সে লিখেছে কিভাবে সে ডক্টর কেলসনকে খুঁজে পেয়েছিল। সে আসলে পাগল ছিল না, সে একজন ভালো মানুষ ছিল। স্পাইক আরো প্রকাশ করে যে শিশুটি একজন সংক্রামিত মহিলার মেয়ে, কিন্তু সে সম্পূর্ণ সুস্থ। তার নাম ইসলা এবং সে জেমিকে তার যত্ন নিতে বলে। চিঠিটা পড়ার পর উদ্বিগ্ন জেমি রাস্তার ধারে দৌড়ে যায়, কিন্তু জোয়ারের তীব্রতা তার পথ আটকে দেয়, যার ফলে সে বাতাসে চিৎকার করতে থাকে। অন্য কোথাও হঠাৎ একজন আক্রান্ত জম্বি স্পাইকের কাছে আসে। ছেলেটি আত্মবিশ্বাসের সাথে একটি পরিষ্কার তীর ছুঁড়ে জম্বিটাকে নামিয়ে দেয়, কিন্তু আরো আক্রান্ত জম্বিরা কাছাকাছি আসতে শুরু করে, যার ফলে পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে ওঠে। আতঙ্কিত স্পাইক সেখান থেকে পালিয়ে যায় আর একদল জম্বি তার পিছনে ধাওয়া করে। হঠাৎ তার সাথে একজন ট্র্যাক স্যুট পরা স্বর্ণকেশী পুরুষের দেখা হয়। সে তার তীরন্দাজের প্রশংসা করে। লোকটি সাহায্য করার প্রস্তাব দেয় এবং তার দল পাঠায়, যারা তারপর আনন্দের সাথে সমস্ত জম্বিদের নির্ভুলভাবে ধ্বংস করতে থাকে। মুভি শেষ হওয়ার আগে আমরা জানতে পারি স্বর্ণকেশী পুরুষটি জিমি, এবং তার ক্রুশবিদ্ধ চিহ্ন দেখে স্পষ্ট হয়ে যায় যে সে সিনেমার শুরু সেই ছেলেটা। সে স্পাইককে বলে যে তাদের বন্ধু হওয়া উচিত। এই অপ্রত্যাশিত বন্ধুত্ব থেকে জন্ম নেওয়া একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়। আর এখানেই এই মুভিটার সমাপ্তি ঘটে। তবে এখানেই শেষ নয়, এই সিনেমার আরো পার্ট আসবে, তো আমিও চেষ্টা করব সেগুলো এক্সপ্লেইন করার। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই মন্তব্য করে জানাবে। আর এই ভিডিওতে একটা লাইক করে বন্ধুকে দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।